অ্যাডাম নামের খুবই হ্যান্ডসাম একটা ছেলে, যে কিনা মেয়েদেরকে একদমই পছন্দ করত না। তাই সে সমস্ত মেয়েদের কাছ থেকে নিজেকে দূরে রাখত। কিন্তু একদিন সে নিজের অজান্তেই এমন একটি মেয়ের সাথে রাত কাটিয়ে ফেলে, যেই মেয়েটি কিনা ছিল বিবাহিত। মেয়েটির নাম হচ্ছে আনা। কিন্তু অ্যাডাম আনার বিবাহের বিষয়টি না জেনেই তাকে পাগলের মতো ভালোবেসে ফেলে। তবে পরবর্তীতে অ্যাডাম জানতে পারে যে আনার যার সাথে বিয়ে হয়েছে সে খুবই নির্দয় প্রকৃতির একজন মানুষ, যে কিনা আনার উপর করতে থাকে অনেক অত্যাচার এবং নির্যাতন। তবে পরবর্তীতে তাদের সাথে কি ঘটেছিল, এ নাকি সত্যি সত্যি অ্যাডামকে ভালোবাসতে পেরেছিল, আর শেষ পর্যন্ত তাদের এই সম্পর্কের পরিণতিই বা কি হয়েছিল, সেটাই আমরা জানবো আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই দেখানো হয় গল্পের মেইন লিড আনাকে। সে ড্রাঙ্কড অবস্থায় একটি ছেলের সাথে অন্তরঙ্গ হয়। হঠাৎ তার জ্ঞান ফিরলে সে অ্যাডামকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমার সাথে কি করছো? আমি ড্রাঙ্কড ছিলাম, সেই সুযোগ নিয়ে তুমি আমার সাথে এসব করছিলে। তারপর আর সে কিছু বলার সময় পায় না। আর এই এরম ছেলেটি হচ্ছে এই গল্পের মেইন লিড, কারণ সেখানে তার স্বামী সাইমন চলে আসে। সাইমন নামক এই লোকটি হচ্ছে ড্রামার মেইন ভিলেন। সে আর তার দলবল হুড়মুড় করে আনার ঘরে ঢুকে পড়ে। সাইমনকে তার প্রথম স্ত্রী বলেছে আনার ঘরে কোনো একটা ছেলের সাথে সে রুমে আছে। সেই খবর পেয়েছে এক মেয়েটের কাছ থেকে। তার কথা মতো যখন সেখানে সাইমন যায়, সে দেখে রুমে কোনো ছেলে নেই। তারপরও সারা রুম তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায় না। তখন সাইমন রেগে গিয়ে বলে, তোমাকে এই ভুল খবর কে দিয়েছে? তার প্রথম স্ত্রী একজন মেয়েটের নাম বলে। সে মেয়েটকে সাইমন সেখানেই মেরে ফেলে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাইমন লোকটি আনাদের খুব ভালো একটা ফ্যামিলিকে একদমই নষ্ট করে দেয়। সে সবাইকে মেরে ফেলে আর আনাকে বিয়ে করার জন্য তুলে নিয়ে আসে। সিন প্রেজেন্টে শিফট হলে আনাকে সাইমন জড়িয়ে ধরে। তখন আনা তার হাতের মধ্যে লুকিয়ে রাখা ছুরিটা দিয়ে তাকে মারতে চায়, কিন্তু তখনই কোনো একজন সৈনিক সাইমনকে ডাক দেয় আর সে তার কাজে চলে যায়। আনাও ছুরিটা লুকিয়ে রাখে। সবাই চলে গেলে অ্যাডাম, যে গল্পের নায়ক, সে সামনে আসে। তাকে দেখে আনা কিছুটা চমকে যায় আর বলে, সত্যি করে বলো তো তুমি কে? অ্যাডাম বলে, কালকে রাতে আমরা যেহেতু একসাথে থেকেছি সেহেতু কে হতে পারি বলো? আনা বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দেখলে ওরা একদম মেরে ফেলবে। অ্যাডাম হেসে বলে, আমি জানি তুমি কি চাও। এই বলে সে আনার হাতে লুকিয়ে থাকা ছুরিটা বের করে বলে, একটা ডিল করা যাক তোমার সাথে। তুমিও যাকে মারতে চাও, আমিও তাকেই মারতে চাই। তাহলে আমি ওকে মারতে তোমাকে সাহায্য করব। আনা বলে, আমি তোমাকে কেন বিশ্বাস করব? অ্যাডাম বলে, আমাকে বিশ্বাস না করলে তুমি কি করবে? এই বেঁকে যাওয়া ছুরি দিয়ে তাকে মারবে? তুমি কি জানো না তার গুলি তোমার ছুরির চেয়ে অনেক বেশি দ্রুত চলে? আনা ভাবে, হ্যাঁ ছেলেটা তো ঠিকই বলেছে। আনা জিজ্ঞেস করে, এতে তোমার লাভ কি? সে বলে, সাইমনের প্রথম স্ত্রীকে তো মেরে ফেলবো আর তার জায়গায় বসবে দ্বিতীয় ম্যাডাম রুবি। আনা বলে, আচ্ছা তুমি তাহলে রুবি ম্যামের পক্ষে। এরপর অ্যাডাম সেখানে থাকা জানলা দিয়ে বের হয়ে চলে যায়। সিন শিফট হলে দেখানো হয় আনা একটা হলরুমে গিয়ে প্রেজেন্ট হয়। সেখানে সাইমনের প্রথম স্ত্রী, প্রথম ম্যাডাম আর দ্বিতীয় স্ত্রী রুবি বসেছিল, কিন্তু তৃতীয় স্ত্রী জো ম্যাডাম ছিল না। তখন প্রথম ম্যাডাম জয় বলে, আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং রাখা সত্ত্বেও সে কি করে না এসে পারে? ম্যাডাম রুবি বলে, তুমি কি ভুলে গেছো সে সন্তান সম্ভবা, ও কিভাবে আসবে? তখনই দেখা যায় তৃতীয় ম্যাডামকে সোফায় করে তুলে কয়েকজন নিয়ে আসে। সে বসতে বসতে বলে, আমি আসবো না তা কি হয়? এই তো আমি চলে এসেছি। আপনি তো কখনো সন্তান জন্ম দেননি, তাই আপনি জানেন না এই সময়টা কতটা কঠিন হয় মেয়েদের জন্য। উই তখন মনে মনে ভাবে, আচ্ছা তাহলে প্রথম ম্যাডাম ভালো মানুষ না আর তৃতীয় ম্যাডাম প্রেগনেন্ট, সেই কারণে অ্যাডাম দ্বিতীয় ম্যাডামের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। এর মধ্যে তৃতীয় ম্যাডাম প্রথম ম্যাডামকে বলে, কালকে নাকি তোমার জন্য একজন মারা গেছে। প্রথম ম্যাডাম এমন একটা অ্যাক্ট করে যেন তার কিছুই যায় আসে না। তারপর সে বলে, একজন সামান্য মেইড মারা গেছে, তাতে কি আসে যায়? তারপর প্রথম ম্যাডাম আনা চা সার্ভ করতে বলে তাদের তিন ম্যাডামকে। আনা চায়ের কাপ পরিবেশন করার সময় দেখে এটা খুবই গরম। সে হাতে নিয়ে হাঁটু গেড়ে এটা প্রথম ম্যাডামকে দেয়, কিন্তু সে ইচ্ছে করে তার মেইড লারা আর তৃতীয় ম্যাডাম জুয়ের সাথে কথা বলতে থাকে, যাতে করে গরম কাপটা অনেকক্ষণ ধরে আনাকে ধরে রাখতে হয়। প্রথম ম্যাডাম তাকে আরো ভয় দেখানোর জন্য তার মেয়েটকে জিজ্ঞেস করে, লারা তোমার কি মনে আছে সাইমনের আগের দুটো বউ কিভাবে মারা গেছিল? মেয়েট হাসতে হাসতে বলে, হ্যাঁ ম্যাডাম মনে আছে। মনে থাকবে না কেন? একজন তো বিয়ের দিনই বাসরাতে মারা গেছে, আরেকজন তো শুট করে মেরে ফেলা হয়েছে। তখন ম্যাডাম রুবি বলে, জয় তোমাকে আনা চা দিচ্ছে, তুমি সেটা নিচ্ছ না কেন? প্রথম ম্যাডাম লারাকে ইশারা দিয়ে বলে, যাও আনাকে উঠতে সাহায্য করো। লারা তখন সাহায্য করার বাহানায় আনাকে ধাক্কা মেরে তার হাতে থাকা চায়ের কাপটা ফেলে দিতে চায়, কিন্তু ঘটনা ঘটে উল্টো। লারা আনাকে ধাক্কা দেয় ঠিকই, কিন্তু তবুও তার হাত থেকে চায়ের কাপটা পড়ে না, কিন্তু লারা পড়ে যায়। তখন তৃতীয় ম্যাডাম জু বলে, তোমার তো সাহস কম না, তুমি কি সেই মেয়েটের মতো মারা যেতে চাও? এই কথা শুনে লারার প্রধান ম্যাডাম ভয় পেয়ে যায়। প্রথম ম্যাডাম আনায়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেয়, আর তারপর আনা দ্বিতীয় ম্যাডামকে চা পরিবেশন করলে সে সেটা হাসি মুখেই নেয়। তখন আনা মনে মনে ভাবে, অ্যাডাম তাহলে মিস রুবির কথা এই জন্যই বলেছিল। তারপর সে তৃতীয় ম্যাডামকে চা পরিবেশন করলে সে কাপটা নিয়ে চা রেখে দেয়, কিন্তু খায় না। কিন্তু এটা দেখে প্রথম ম্যাডাম একটু নারাজ হয় আর বলে, তুমি চা খাচ্ছ না কেন? জু বলে যে, আমি প্রেগনেন্ট, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো না।
কিন্তু তারপরও প্রথম ম্যাডাম তাকে ফোর্স করে, তাই সে এক চুমুক চা খেয়ে সেখান থেকে চলে যায়। আর আনা ভাবে কেন প্রথম ম্যাডাম জো ম্যাডামকে চা খাওয়ার জন্য ফোর্স করলো। ঠিক তখনই ম্যাডাম জো অসুস্থ হয়ে পড়ে, তার পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে আর রক্তপাত হয়। সঙ্গে সঙ্গে তাকে ভেতরের ঘরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। একটু পর একটা লোক বেরিয়ে আসতে বড় ম্যাডাম জিজ্ঞেস করে, বাচ্চাটাকে ঠিক আছে? লোকটি জানায়, না, সন্তানটি মারা গেছে। আনা বুঝে যায় প্রথম ম্যাডামের ষড়যন্ত্র কি ছিল। ইচ্ছে করে তার কর্মচারীদের দিয়ে বিষ মিশিয়েছে, যাতে সমস্ত দোষ আনার উপরেই পড়ে। একটু পরে সেখানে একজন মেয়েড হাঁটু গেড়ে বসে আর বলে, আমাকে এই চা বানাতে সাহায্য করেছিল আনা ম্যাম, সে নিজেই চায়ে বিষ মিশিয়েছে। আনা ভীষণ অবাক হয়ে বলে, সে তো তাকে চেনেই না। আনা বলে, আমি জানতাম না যে তৃতীয় ম্যাডাম অন্তঃসত্ত্বা, তাহলে আমি যা জানি না কেন আমি তার ক্ষতি করতে যাব। দ্বিতীয় ম্যাডাম রুবিও তার সাথে একমত পোষণ করে বলে যে এই কাজটা আনা করেনি। তখন সেখানে নায়ক অ্যাডম আসে তার দাদিকে নিয়ে। তার দাদিকে দেখে প্রথম ম্যাডাম কিছুটা চমকে যায়। সে অ্যাডমকে বলে, দাদিমাকে এখানে আনার কি প্রয়োজন ছিল? অ্যাডমও বলে, আপনি কি দাদিমাকে দেখে এখানে খুশি হননি? তারপর আনা হাঁটু গেড়ে বসে দাদিকে সম্মান জানায় আর বলে, দাদিমা, বিশ্বাস করুন, আমি এই মেয়েটকে চিনিও না। এ কেন আমার নামে মিথ্যে বলছে আমি সেটা জানিও না। অ্যাডম বলে, এরকম কাজ আনা কেন করবে? ও শহরের একটা নামিদামি জায়গা থেকে পড়াশোনা করা মেয়ে। আনা বলে, প্রথম ম্যাডাম তাকে চা খেতে জোর করেছে। তখন প্রথম ম্যাডাম রেগে গিয়ে আনাকে চড় মারে আর বলে, তুমি কি করে আমাকে দোষারোপ করতে পারো? তোমার কাছে কি কোনো প্রমাণ বা সাক্ষ্য আছে? মেইড লারা বলে, আনার খাটের নিচে বিষের বোতলটি পাওয়া গেছে। অ্যাডম বলে, আচ্ছা, তুমি সাক্ষী চাচ্ছ, তোমার প্রমাণ চাই, তাই না? তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন যখন আনা আর অ্যাডম একসাথে আলমারিতে লুকিয়েছিল। সেদিন মেয়েড চুপি চুপি ঘরে প্রবেশ করে আর খাটের নিচে বিষে ভরে পুটলি ফেলে রাখে, কিন্তু সেটা অ্যাডম আর আনা দেখে ফেলে। মেয়েড চলে গেলে আনা সেই বোতলটা যেখানে ছিল সেখান থেকে কিছু সাফরান বের করে অ্যাডমকে দেখায় আর বলে, এটা কি তুমি বলতে পারো? সে বলে, এটা তো সেই বিষ যেটা দিয়ে আমার মাকে মারা হয়েছিল, এখন আবার প্রেগনেন্ট কাউকে মারতে চায়। আনা বলে, এই মহিলা কি অন্তঃসত্ত্বা? অ্যাডম বলে, তৃতীয় ম্যাডাম। আনা সব কিছু শুনে বোতলটা ফেলে দিতে গেলে অ্যাডম বলে, না, এটা ফেলো না, ও আমাদের ফাঁদে এমনিতেই পড়বে। সিন আবারও বর্তমানে চলে আসে। অ্যাডম আনাকে বলে, এই স্যাফরন তো তোমার খাটের নিচে পাওয়া গেছে, তাহলে এখন এটা তুমি খাও। আনা ভয়ে ভয়ে সেটা মুখে দেয়, কিন্তু তার কিছুই হয় না। আর সে বলে, এটা খেতে তো জর্দার মতো লাগছে। মেইড লারা অবাক হয়ে বলে, স্যাফরন কেন জর্দার মতো লাগবে? তারপর সেটার গন্ধ শুকে বলে, সত্যি এটা জর্দা। তখন একটা লোক আসে আর বলে, মেইড স্বীকার করেছে এই সবকিছু সে প্রথম ম্যাডামের কথাই করেছে, কিন্তু সে রেগে গিয়ে বলে, আনার জন্যই জুয়ের বাচ্চাটা নষ্ট হয়েছে, ওকে এখনই হত্যার নির্দেশ দেয়া হোক। অ্যাডাম বলে, আনা কিন্তু দাদি মহলে নতুন বউ হয়ে এসেছে, ওর সাথে অনেক অন্যায় হচ্ছে, এগুলো সাইমন জানলে খুবই কষ্ট পাবে। তার দাদি আনাকে বলে, সত্যি শোনা, তোমার সাথে অনেক অনেক অন্যায় হচ্ছে, উঠে দাঁড়াও। আনা উঠে দাঁড়িয়ে দাদিকে সম্মান প্রদর্শন করে। প্রথম ম্যাডাম তখন বলে, জুতো আবারও বাচ্চা নিতে পারবে, সমস্যা কি? সে রেগে বলে, তুমি নিজে তো 8 বছর হয়েছে, এর মধ্যে বাচ্চা জন্ম দিতে পারোনি, এখন অন্যকে দোষারোপ কেন করছো? তাড়াতাড়ি দাদি সেখান থেকে রাগ করে চলে যায় অ্যাডমের সাথে। সে চলে গেলে প্রথম ম্যাডাম আনাকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার জন্য আরেকটি মেইড ঠিক করে দেব। একটা মেইড মারা গেছে তো কি হয়েছে? তারপর সবাই যার যার কাজে চলে আসে। তখন হলরুম থেকে দ্বিতীয় ম্যাডাম আর আনা বের হয়ে আসে। তখন সে তাকে বলে, যেহেতু প্রথম ম্যাডাম পছন্দ করে মেইড দিচ্ছে, হতে পারে এই মেইড তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাই সাবধানে থেকো। তবে মনে রেখো, তুমি হচ্ছে ম্যাডাম, তাই মেয়েটিকে তুমি যা হুকুম দেবে সে তাই করতে বাধ্য। তারপর আনা ঘরে গিয়ে দরজা আটকে আসে, কিন্তু তখনই সেখানে অ্যাডম এসে হ্যাচকাটা নিয়ে তাকে কাছে টেনে নেয়। তার গালে মেডিসিন দেয় যেখানে প্রথম ম্যাডাম তাকে মেরেছিল, কিন্তু আনা রাগ করে ফেলে দেয় আর বলে, তুমি তো পারতে ছোট ম্যামের কাছ থেকে ওটা সরিয়ে দিতে, তুমি তা করনি, তার মানে তুমিও চাইতে যে তার বাচ্চাটা না বাঁচুক। একথা শুনে অ্যাডম খানিকটা রেগে গিয়ে বলে, তোমার সেসব জেনে কাজ নেই। অন্যদিকে দেখা যায় তৃতীয় ম্যাডাম তার বাচ্চা হারানোর শোকে একদমই কাতর। তখন তার কাছে প্রথম ম্যাডাম যায় সুপের বাটি হাতে। তখন তৃতীয় ম্যাডাম তাকে জিজ্ঞেস করে, আমার বাচ্চাটা কে নষ্ট করেছে? প্রথম ম্যাডাম বলে, এই কাজ কে করেছে? এই কথা শুনে তৃতীয় ম্যাডাম অনেক রেগে যায় আর বলে, এখনো মৃত্যুদণ্ড দেয়া হয়নি কেন তাকে? সে রাগে ক্ষোভে চিৎকার করে উঠে সুপের বাটিটা ফেলে দেয়। সিন শিফট হলে দেখা যায় আনার জন্য একজন মেইড কাজে এসেছে। সে তার পরিচয় দেয় যে সে আনায়ের নতুন মেইড। আনা বুঝে যায় যে তার জন্য সে বিশ্বস্ত, তাই সে খুশি হয়ে তাকে একটা চুড়ি গিফট করে। সেটা মেইড খুশি হয়ে নিয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তখন তৃতীয় ম্যাডামের পার্সোনাল মেয়েটি সে একটা সাপ জানলা দিয়ে ছেড়ে দেয় আনার রুমে। সাপটি ঘুমের মধ্যে আনাকে কামড় দেয়। সে চিৎকার করে ওঠে। তখন তার মেইড আসে আর দুজন ভয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে অ্যাডম আসে। সে গুলি করে সাপটিকে মেরে ফেলে। ততক্ষণে আনার শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। সে মাথা ঘুরে পড়ে যেতে গেলে অ্যাডম তাকে ধরে ফেলে। তারপর বিছানায় শুইয়ে দেয় আর তার মেইডকে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি ডাক্তার নিয়ে আসো। তারপর সে আনাকে হাত বেঁধে দেয় এবং সাপের বিষ বের করে দেয়।
একটু পরে আনার সেন্স ফিরে আসে। তখন সে জিজ্ঞেস করে, তুমি এখন এখানে কি করছো? অ্যাডাম বলে, আমি যদি এখানে না থাকতাম তাহলে এতক্ষণে তুমি মরে যেতে। আনা জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। তারপর সেখানে মেড আর ডাক্তার আসে, সারা রাত তার চিকিৎসা করে আর সেবা করে সেখানে অ্যাডাম দাঁড়িয়ে থাকে। সকালে মহলের প্রধান ম্যাডাম আসে। তখন অ্যাডাম তাকে বলে, এই বাড়িতে সবার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে তৃতীয় ম্যাডামের বাচ্চা ষড়যন্ত্র করে নষ্ট করা হয়েছে, এখন আবার কেউ আনাকে মারতে চাচ্ছে। তৃতীয় ম্যাডাম জু বলে, এখানে আশেপাশে এমনিতেই অনেক সাপ আছে, সেগুলো ঘরে ঢুকে পড়তেই পারে, কেউ ষড়যন্ত্র করেনি। রুবি তখন বলে, কেউ কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছে? তুমি কেন গায়ে পড়ে এসব বলছো? অ্যাডাম বলে, ইনভেস্টিগেশন করা হচ্ছে, দেখা যাবে এই কাজ কে করেছে। তাদের একজন কর্মচারী একটা রুমাল নিয়ে আসে জানলার কাছে, যেটা কিনা ছিল রুবির পার্সোনাল মেইডের, কিন্তু মেইড অস্বীকার করে যে সে সত্যি এই কাজটা করেনি। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, রুবির মেইড কাজ করছিল, তখন তার রুমালটা পড়ে যায়। সেটা দেখতে পায় প্রথম ম্যাডাম, আর সেই রুমালটি সেখান থেকে উঠিয়ে জানলার পাশে ফেলে দেয়, যাতে করে সন্দেহটা সেই মেয়েটার দিকে যায়। তারপর মেয়েটিকে হাজতে নিয়ে যাওয়া হয়। সবাই সেখান থেকে চলে গেলে রুবি অ্যাডামকে বলে, আমার মেয়ের তো কিছুই করেনি, ওটা তো একটা ষড়যন্ত্র। রুবির মেয়েট অ্যাডামকে সন্দেহ হয়, সে বলে, তুমি কি এখানে সারা রাত ছিলে? এবং অ্যাডাম বলে, হ্যাঁ। তখন সে ঘাবড়ে গিয়ে বলে, তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আনা বলে, হ্যাঁ, আমাদের মধ্যে ডিল হয়েছে। এটা শুনে রুবি রেগে যায় আর বলে, এই অবলা মেয়ে তোমার কি উপকার করবে? আমাদের জন্য এটাই ভালো হবে যে তুমি এই মেয়েটাকে মেরে ফেলো। অ্যাডাম পকেট থেকে গুলি বের করে আনার দিকে তাক করে। আনা বলে, আপনি ভুল ভাবছেন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। হঠাৎ অ্যাডাম রুবির দিকে বন্দুক তাক করে বলে, তুমি আমার কথার উপরে কথা বলতে আসবে না। এটা দেখে রুবি রেগে যায় আর বলে, তুমি কি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছ? তাহলে তো একে মরতেই হবে। এতে অ্যাডাম অনেক বেশি রেগে যায় আর তার গলা চেপে ধরে। রুবি বলে, এই মেয়েটির জন্য তুমি এখন আমার সাথে খারাপ ব্যবহার করছো। তারপর সে গুলিটা পকেটে আবার রেখে দেয়। রুবি সেটা নিয়ে আনাকে গুলি করতে চায়, কিন্তু তাকে বাঁচানোর জন্য অ্যাডাম সামনে চলে আসে আর গুলিটা গিয়ে তার গায়ে লাগে। তখন মহলের লোক আসলে আনা বলে, তাড়াতাড়ি অ্যাডামকে নিয়ে যাও, তার চিকিৎসার প্রয়োজন। আর রুবিকে বলে এসব কথা কাউকে না বলতে। সে যেন তদন্তের জন্য লোক আসলে তাদেরকে বলে ভুলে গুলি চলেছে। একটু পর একজন সোলজার আসলে তাকে রুবি বলে, অ্যাডাম আমার পার্সোনাল মেট, তাকে পানিশমেন্ট দিয়েছে, তাই আমি রেগে পিস্তল ধরেছিলাম, কিন্তু হঠাৎ করে যে গুলি বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি। তারপর সে সেখান থেকে চলে যায়। আর আনা সেই মার্শালকে দেখে মনে মনে ভাবে, তুমি আমার পরিবারের লোকজনকে মারতে সাহায্য করেছিলে, তোমাকেও এর রেজাল্ট পেতেই হবে। নেক্সট সিনে দেখানো হয় অ্যাডাম অচেতন অবস্থায় শুয়ে আছে, গুলি তার বাহুতে লেগেছে, তাই বেশি ইনজুরি হয়নি। আনা তার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি আমাকে ভুলে যাও অ্যাডাম। তারপর সে সুপের বাটি হাতে তাকে খাওয়াতে নিলে তার হাত কাঁপতে থাকে। এটা দেখে অ্যাডাম বুঝে যায় যে সুপে কোনো অসুবিধা আছে। আর আনা সুপের বাটি থেকে সব স্যুপ ফেলে দেয় আর নিজেকেই বলে, এটাতে কোনো বিষ নেই, তোমাকেও সত্যি দিচ্ছি না, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এখন বুঝতে পেরেছি তার সুপে ওই বিষ কে মিশিয়েছে। তাই সে রেগে যায় আর তাকে বলে, যখন রোগী আমাকে পছন্দ করছে, কিন্তু আমি প্রশ্ন করেছি তোমাকে, তুমি কিনা আমার সাথে এরকমটা করতে চাইলে? সে আবার অশ্রুসিক্ত নয়নে বলে, আমি শুধু চাই ওদের থেকে প্রতিশোধ নিতে, কিন্তু আমার মনে হচ্ছে আমি দুর্বল। অ্যাডাম তাকে বলে, তোমাকে তো বলেছি তোমার এসবের মধ্যে জানার দরকার নেই, আমি আছি তো, তুমি তোমার প্রতিশোধ নাও। তারপর সে চলে যায় সেখান থেকে। সিন শিফট হয়। আনার মেট খুব খুশি হয়ে তার কাছে কিছু গহনা নিয়ে আসে আর বলে এগুলো তাকে সাইমন দিয়েছে, সে আজ এসেছে। একটু পর সেখানে সাইমন আসে আর আনাকে বলে, আজকে আমাদের বিয়ে, তাই ভালোভাবে রেডি হয়ে নিও। আর মেয়েট আফাকে বলে, তুমি কিছু ভালো ভালো স্ন্যাক্স আর পানীয় রেখো, আমি আজকে রাতটা খুব ভালোভাবে এনজয় করতে চাই। আনা জিজ্ঞেস করে রুবির মেয়েটের কথা। সাইমন বলে, তাকে তো মেরে ফেলা হয়েছে, মরে গেছে যে, সে তো মরেই গেছে, তাকে নিয়ে এত কিছু ভেবো না। মনে মনে আনা বলে, তোমার কাছে তো মৃত্যুটা ডাল ভাতের মতো, এর শাস্তি আমি তোমাকে ঠিকই দেব। রাতের বেলা সাইমন আর আনা ডিনার করছে। তখন সাইমন আনাকে বলে, যাও গিয়ে ড্রেসটা চেঞ্জ করে রুমে আমার জন্য ওয়েট করো, আমি খেয়ে আসি। ওই তার মেটকে বলে, আমি গোসল করব, তুমি গিয়ে আমার ড্রেস রেডি করো, আমি ততক্ষণে গোসল করে আসছি। তারপর ওই গোসলে গেলে সে দেখতে পায় বাথটবে অ্যাডাম বসে আছে। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অ্যাডাম বলে, এই তো তোমাদের নাটক দেখছি। তারপর তাকে হ্যাচকা টান দিয়ে বাথটবে ফেলে দেয়। আনা সেখান থেকে উঠে যেতে চাইলে অ্যাডাম বলে, এই ভেজা কাপড় নিয়ে কই যাচ্ছ? আনা ভয় পেয়ে বলে, এখনই মেয়ের এখানে চলে আসবে। কিন্তু অ্যাডাম বাঁকা হাসি হাসে আর বলে, এখানে কেউ আসবে না। তারপর তাকে একটা ড্রেস দিয়ে বলে, তুমি তোমার ড্রেসটা পরে নাও। আনার ড্রেস পরা হয়ে গেলে সে বাহিরে চলে আসে আর অ্যাডাম আনাকে দেখায় যে তার মেয়েট কি করছে। মেয়েট আভা খুশি মনে ড্রেস চেঞ্জ করছিল আর বলছিল, 6 নম্বর ম্যাডামের মতোই তো আমাকে লাগছে, শুধু শুধু কেন আমি মেয়েট হয়ে থাকবো, আমিও সাইমনের সপ্তম বউ হব। ওদিকে সাইমন ড্রাঙ্কড হয়ে রুমে আসে আর মেয়েটকেই আনা ভেবে তার সাথে ঘনিষ্ঠ হয়। পরদিন সকালে উই এসে তাদেরকে এক বিছানায় দেখে চিৎকার করে ওঠে। সাইমন ঘুম থেকে উঠে তার পাশে মেয়েটকে দেখে ধাক্কা মেরে ফেলে দেয় আর আনা গিয়ে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? তারপর মহলের সবাই হলরুমে জড়ো হয় সে মেয়েটের বিচার করার জন্য।
মেইড বলে সাইমন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে তাকে আনা ভেবে জোর করেছে এসব করতে। কিন্তু তখন তৃতীয় জন প্রশ্ন তোলে, তখন আনা তুমি রুমে ছিলে না কেন? আনা বলে, আমি তো গোসল করতে গিয়েছিলাম, আভার কথা ছিল আমাকে কাপড় এনে দেওয়ার, কিন্তু সে এনে দেয়নি, আর আমিও অপেক্ষা করে থাকি আর সেখানেই ঘুমিয়ে পড়ি। তখন রুবি মেইডকে উদ্দেশ্য করে বলে, তুমি কি কিছু বলতে চাও? তখন সে বলে যে সবসময় অ্যাডমকে আকর্ষিত করতে চায় সে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রুবি তার মেইডকে এসব বলার জন্য শিখিয়ে দিয়েছে। এদিকে আনা রেগে গিয়ে মেইডকে থাপ্পড় মারে আর বলে, তোমাকে প্রথম থেকে আমি ভালো ভেবেছিলাম, এমনকি তোমায় এই চুড়িটাও গিফট করেছিলাম, আর তুমি কিনা এখন আমার বিরুদ্ধে সব মিথ্যা কথা বলছো। তখন মেইড বলে, যদি এই কথা সত্যি না হয় তাহলে ষষ্ঠ ম্যাডাম ভয় কেন পাবে? এই কথা শুনে সাইমনের সন্দেহ হয়, আর আনা বুঝে যায় যে সে রিয়্যাক্ট করে বোকামি করে ফেলেছে। অ্যাডম তো একদমই শান্ত আছে, তাই সে হাঁটু গেড়ে বসে পড়ে আর সাইমনকে বলে, যদি আপনার মনে হয় আমি এমনটা করেছি তাহলে এক্ষুনি আমায় গুলি করে মেরে ফেলুন। সাইমন তাকে গুলি করতে নেয়, কিন্তু আনা তাতে একটুও ভয় পায় না। সাইমনের আর সন্দেহ থাকে না। ওদিকে প্রথম ম্যাডাম একটা বই বের করে সাইমনকে বলে, রুবি ইচ্ছে করে 6 ম্যাডামকে ফাঁসাচ্ছে, আসলে সে কি চায় আপনি এই বইটা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাডম তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই বইটা প্রথম ম্যাডামকে দিয়ে দাও, সে জানে এখন কি করতে হবে। সেই ছোট বইটা দেখে সাইমন বুঝে যায় যে এতদিন ধরে রুবি এই মহল থেকে অনেক টাকা সরিয়ে নিয়েছে। অ্যাডম বলে, রুবি যে শুধু টাকা নিয়ে দুর্নীতি করেছে তেমনটা না, এমনকি আজকের এই ঘটনাতে রুবির হাত আছে, সে মেয়েটকে টাকা দিয়েছিল এটা করার জন্য, এই যে তার প্রমাণ। এটা বলে সে একটা টাকার পুটলি সেদিকে ছুঁড়ে মারে। সাইমন রেগে গিয়ে বলে, রুবি তোমার সাহস কি করে হলো আমার সাথে এমনটা করার? তার লোকজনকে হুকুম করে এখনই ওকে জেলে নিয়ে যেতে আর এই মেয়েটকে মেরে ফেলতে। সাইমনের নির্দেশ শুনে আনা মনে মনে ভাবে, সাইমন তুমি একটা পাষাণ, তুমি যাকে তাকে যখন তখন মেরে ফেলতে পারো। তখন সেখানে তাদের দাদি আসে, সে তার আসন গ্রহণ করে আর মেয়েকে বলে, তুমি এখনো হাঁটু গেড়ে বসে আছো কেন? উঠে বসো, তুমি সাইমনের সপ্তম স্ত্রী হবে, তবে কন্ডিশন হচ্ছে তোমার গর্ভে সাইমনের সন্তানকে জন্ম দিতে হবে। এই ঘোষণা শুনে তো মেইড অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আনা যখন খাবার খাচ্ছিল তখন মেইড আসে তার কাছে আর তাকে বলে, তোমার জন্য খুব দুঃখ হচ্ছে, তোমার বিয়ের এতদিন হয়ে গেল সাইমন তোমাকে স্পর্শ করেনি, আর এখন তো আমি ওর সন্তানের মা হব, এখন আর তো স্পর্শ করার প্রশ্নই আসে না। আর হ্যাঁ, এই নাও তোমার গত রাতের পোশাক, আর এটার জন্য ধন্যবাদ। তারপর সে সেখান থেকে চলে যায়। আনা মনে মনে বলে, তুমি ভাবছো আমি হেরে গেছি? এরকম একটা ঘৃণ্য লোক যে আমাকে স্পর্শ করেনি, সেটাই আমার জন্য অনেক সুখের। তারপর সে ড্রেসটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আর ভাবে, আমার রুবির সাথে দেখা করতে হবে, কারণ ওই মহলের অনেক পুরনো ও প্রথম ম্যাডামের দুর্বলতা সম্পর্কে কিছু না কিছু তো সে জানি। তারপর রাতে সে লুকিয়ে লুকিয়ে রুবির কাছে যায়। তাকে দেখে রুবি জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আমাকে মেরে ফেলতে, নাকি আমাকে নিয়ে তামাশা করতে? আনা বলে, সেরকম কোনো ইন্টেনশন থাকলে আমি লুকিয়ে লুকিয়ে আসতাম না। রুবি জিজ্ঞেস করে, তাহলে কেন এসেছো এখানে? আনা বলে, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে, এটা যদি এই মহলের কেউ জেনে যায় তাহলে তাকে মেরে ফেলবে, আমি তোমার মেয়েকে দেখে রাখবো। একটা কন্ডিশন আছে, যদি তুমি আমাকে প্রথম ম্যাডামের দুর্বলতা সম্পর্কে বলো। তারপর রুবি তাকে তার দুর্বলতা সম্পর্কে সব বলে দেয়। সিন শিফট দেখানো হয় আনা হলরুমে বসে বই পড়ছিল। তখন সেখানে তৃতীয় ম্যাডাম আর সপ্তম ম্যাডাম আভা আসে, আর তারা আনাকে বলে, তুমি এখানে বসে নিশ্চিন্তে বই পড়ছো কিভাবে? জানো না ওরা রুবিকে মেরে ফেলেছে? আনা বলে, এটা তো হবারই ছিল, সাইমনের কাছে এটা কোনো ব্যাপারই না। তখন সেখানে একজন সার্ভেন্ট আসে আর বলে, আপনাকে দাদিমা ডেকেছেন। তৃতীয় ম্যাডাম জানতে চায়, কেন ডেকেছে, কিছু জানো? সে বলে, না তেমন কিছু জানি না। দাদিমায়ের কাছে আনা গেলে সে তাকে অ্যাডমের বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দেয়। আনা ভেতরে ভেতরে খুব নার্ভাস হয়ে পড়ে, কিন্তু কিছুই বলে না। দাদিমা বলে, ও বাহির থেকে পড়াশোনা করে এসেছে, ওর নাম এলিস, তুমিও তো বিদেশ থেকে পড়াশোনা করেছো, তাই তুমি ওর সাথে সাথেই থাকবে, ওর সঙ্গ দেবে। তারপর এলিস সেখান থেকে চলে গেলে প্রথম ম্যাডাম আর দাদি বলে, আনা তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে যে তুমি আসলে অ্যাটমকে ভালোবাসো কিনা। যদি ভালোবাসো তাহলে অবশ্যই তুমি জেলাস ফিল করবে, এজন্যই আমরা অ্যাটমের বিয়ে ঠিক করেছি। আনা তখন সবকিছু বুঝে যায়। রাতে আনা আয়নার সামনে বসে চুলে চিরুনি করছিল আর ভাবছিল রুবির কথা। সে তাকে বলেছিল, তুমি অ্যাটমকে কি করে বিশ্বাস করবে, ও সমস্ত কিছু ওর স্বার্থ হাসিল করার জন্যই করে। তখন সেখানে অ্যাটম আসছে, তাকে দেখে আনা বলে, এটা তোমার বড় ভাই সাইমনের রুমে, তোমার এখানে তো আসার অনুমতি নেই। অ্যাডম মজা করে বলে, তুমি কি আমার বাগদত্তাকে দেখে জেলাস ফিল করছো? আনা বলে, একদমই না, আমি কেন জেলাস ফিল করব, আমি তোমাকে একটুও বিশ্বাস করি না, আমাদের ডিল এখানেই শেষ হলো। অ্যাটম বলে, তুমি ভেবে বলতে পারো, আমি তোমার জন্য যা করেছি, এসব না করলে এতক্ষণে তোমাকে ওরা মেরেই ফেলতো, আর তুমি কখনো সাইমনের সাথে একা পেরে উঠবে না, আর তোমার কিছু আমি হতেও দেব না। আনা বলে, তোমার যদি আমাকে নিয়ে এতই টেনশন হয় তাহলে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে কি করে অন্য আরেকটা মেয়েকে? এত করে বোঝানোর পরও এরকম করে বলার কারণে অ্যাডম রেগে গিয়ে তার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়। পরে আনা স্বপ্ন দেখে যে সে সাইমনকে মেরে ফেলেছে, তারপর তার লোকেরা বন্দি করেছে তাকে মুক্ত করে অ্যাডম নিয়ে দূরে অনেক দূরে চলে যাচ্ছে। হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর সে ভাবতে থাকে, এরকম স্বপ্ন আমি কেন দেখলাম,
তখনই রুমে এলিস আসে আর বলে, আমি ভাবিনি তুমি এখনো ঘুমাচ্ছ। তারপর সে রুমে চারদিকে তাকিয়ে সন্দেহ করে যে ঘরে অন্য কোনো লোক ছিল। বিছানার উপর একটা গুদাম পড়ে থাকতে দেখে আর বলে, এটা কি তোমার জামা? কিছু কি ছিঁড়ে পড়েছে? আনার তখন মনে পড়ে কাল রাতে এটা অ্যাডামের ব্লেজার থেকে ছিটকে পড়েছে। সে হাসি দিয়ে বলে, আমার তো ব্যক্তিগত কোনো কাজের লোক নেই, তাই রুমটা একদমই গোছানো হয়নি, এলোমেলো একদম। বোতামটা হয়তো 2 দিন আগে আমার জামা থেকে ছিঁড়ে পড়ে গেছে, তাই নিজের কাছে নিয়ে নেয় সে। তাকে বলে, তোমার তো আমার সাথে ড্রেস পছন্দ করে দিতে হবে, কথা ছিল তুমি আমাকে ড্রেস পছন্দ করে দেবে। আনা বলে, এই তো আমি ড্রেসটা চেঞ্জ করে তোমার সাথেই যাচ্ছি। তারপর ওখান থেকে এলিস চলে যায়, কিন্তু তার মনে একটা সন্দেহ থেকেই যায়। সেই শিফট হলে দেখানো হয় এলিস ড্রেস চেঞ্জ করে একটা সাদা গাউন পরে আয়নায় নিজেকে দেখে। পাশেই আনা বসেছিল। এলিস তাকে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে? আনা বলে, বেশ, দারুণ লাগছে তো। এলিস বলে, তোমাকে দেখতে খুব উদাসীন লাগছে। সে যাই হোক, তোমাকে যেন আর আমার অ্যাডামের আশেপাশে না দেখি, কেন জানি তোমাকে আমার সুবিধার মনে হয় না। তখনই সেখানে অ্যাডাম আসে আর তাকে দেখে এলিস অনেক খুশি হয়ে যায়। তাকে বলে, বলো তো আমায় কেমন লাগছে? সে বলে, দারুণ লাগছে। তাহলে এটাই থাকবে নাকি অন্য একটা পরবো? এলিস বলে। অ্যাডাম বলে, তোমার যেটা খুশি সেটাই পড়তে পারো। অ্যাডাম বলে, চলো আমরা তাহলে একটা চা ডেটে যাই, আমরা দুজন মিলে একসাথে চা খাবো, বেশ মজা হবে। অ্যাডাম বলে, আচ্ছা তাই চলো। এলিস চলে যেতে আনা অ্যাডামকে বলে, আমার এখন আর এখানে কোনো কাজ নেই, আমি তাহলে এখন চলে যাই। তারপর আনা যখন বাইরে বের হয় সে দেখতে পায় তার পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। গাড়ির মধ্যে অ্যাডাম আর এলিস দুজন কথা বলছে নিজেদের মধ্যে। সম্ভবত তারা এখন চা ডেটে যাচ্ছে। হাড়িটা ভেবে আনা খুবই কষ্ট পায়। সে হাঁটতে হাঁটতে একা একা তাদের বাড়ির সামনে যায়। যে বাড়িটা এখন তালাবদ্ধ আছে, বাইরে তুষারপাত হচ্ছিল। আর তার মনে পড়ে যায় তাদের হাসতে খেলতে থাকা পরিবারটা কি করে শেষ করে দিয়েছে সাইমন। অতীতের কথা ভেবে সে কুঁকড়ে যায়। আনার ইচ্ছে ছিল সে একজন উচ্চশিক্ষিত এবং ভালো মনের একজন মানুষকে বিয়ে করবে। তার মা তাকে বলেছিল, তোমার বাবার মতো একজনকে বিয়ে করো। তার বাবা লজ্জা পেয়ে তখন হেসে দিয়েছিল। তার ছোট্ট পরিবারের সবার কথা মনে পড়তে থাকে। তার তখন প্যানিক অ্যাটাক হতে থাকে, খুবই খারাপ লাগতে থাকে, যেন নিজের মধ্যে যুদ্ধ করছে সে তখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সাইমনের পরিবারকেও সে ধ্বংস করেই ছাড়বে, ঠিক যেমন সাইমন তার পরিবার ধ্বংস করেছে। আর তার অ্যাডাম এর কোনো উপকারেরও প্রয়োজন নেই। রাতে আনা যখন দোলনায় বসে চা খাচ্ছিল তখন সে দেখে প্রথম ম্যাডামের ঘরের সামনে আলো জ্বলছে। তখন তার রুবির বলা কথাগুলো মনে পড়ে যায়। সে একদিন বলেছিল প্রধান ম্যাডামের সাথে তার কাজিনের একটা অবৈধ সম্পর্ক আছে। মনে মনে সে একটা বুদ্ধি এঁটে সে নিজেই নিজের কাঁধে গুলি করে দেয়। শব্দ শুনে বাড়ির সবাই ছুটে আসে। তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন সে বলে, একজন আমায় গুলি করে দিয়েছে। সে প্রথম ম্যাডামের ঘরের দিকে ছুটে গিয়েছে। তার প্রাণ সংশয় আছে, তাকে গিয়ে দ্রুত বাঁচান। তারপর আনা তার সেন্স হারিয়ে ফেলে। যখন তার সেন্স ফিরে তখন সে দেখে তার সামনে টেবিলে বসে আছে তৃতীয় ম্যাডাম। সে চা খাচ্ছে। সে বলে, তোমার সেন্স ফিরে এসেছে তাহলে? আনা বলে, তুমি এখানে কেন বসে আছো? তৃতীয় ম্যাডাম বলে, তোমার কি মনে হয় কেন বসে আছি? আমি কি সাথে এখানে বসে আছি? দাদিমা বলেছে তোমাকে পাহারা দেওয়ার জন্য, তাই বসে আছি, না হলে তো আমি এখানে এখন নাটক দেখতাম। আনা জিজ্ঞেস করে, কোন নাটকের কথা বলছো? সে বলে, ঘটনা হয়েছে সবাই প্রথম ম্যাডামের রুমে গেলে প্রথম ম্যাডামকে তার চাচাতো ভাইয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। পরের দিন হলে আবারও বিচারে বসে সপ্তম ম্যাডাম বলে, তুমি এমন কাজ কি করে করলে? তুমি একবার ওই মহলের মান সম্মানের কথা ভাবলে না? এটা শুনে তো প্রথম ম্যাডাম ভীষণ রেগে যায় আর বলে, এ কথা তুমি বলছো যে কিনা একজন মেয়ের ছিলে? তোমার সাহস কি করে হয় আমার সম্পর্কে কথা বলার, আমার সম্পর্কে ইন্টারফেয়ার করার? তারপর সে সাফাই গাইতে থাকে, বলে, এগুলো সবই পরিকল্পিত ষড়যন্ত্র। সেদিন রাতে আমার ঘরে কেউ একজন ঢুকে পড়েছিল, আমি অন্ধকারে তাকে দেখতে পাইনি, আর তারপর যা হয়েছে সব অন্ধকারে। তখন সেখানে প্রথম ম্যাডামের পার্সোনাল মেড লারা চলে আসে আর বলে, ম্যাডাম যা বলছে ঠিকই বলছে। তখন অ্যাডাম বলে, তোমাকে আর সাফাই গাইতে হবে না তার হয়ে। অ্যাডামের উপর প্রথম ম্যাডাম আর তার মেড লারা রেগে যায়। এই সমস্ত কিছু তোমারই প্ল্যান করা। ওদিকে দাদিমা তাদের উপর রেগে গিয়ে তার লোকদেরকে নির্দেশ দেয় এখনই তার দাদিকে তার লাগা বন্ধ করতে হবে, তাদের টানা 12টা ঘন্টা টর্চার করতে হবে, তারপর সাইমন ফিরে আসুক, ওদের ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তখনই জোয়ের কাজিন মাটিতে লুটিয়ে পড়ে। সে তো সুইসাইড করেছে। এখন তো তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার আর কোনো রাস্তা নেই। সে এবার তার ছেলের হাসি হেসে বলে, তুমি কি ভেবেছ আমাকে এভাবে আটকে রাখতে পারবে? তারপর তার দাদি বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি যাও, ওকে জেলে নিয়ে বন্দি করো। লোকজন তখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল। সে হঠাৎই আনার উপর হামলা করে তার আঘাতপ্রাপ্ত হাতে বারবার নাড়িয়ে নাড়িয়ে বলে, এটা তুমিই ছিলে, তুমি আর ওই অ্যাডাম মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তোমাদের সম্পর্কের কথা লুকানোর জন্য আমাকে ফাঁসাচ্ছ, তাই না? তারপর সে আর কিছুই বলতে পারে না। তাকে তখন সেখান থেকে লোকজন উঠিয়ে নিয়ে যায়
আর তাড়াতাড়ি বলে, তুমি ওর কথায় কষ্ট পেও না, নিজের বিয়ের দিকে খেয়াল রাখো আর এলিসার যত্ন নিও সবসময়। তারপর দাদি সবাইকে বলে, সবাই এখান থেকে চলে যাও, আর যদি শুনেছি নিজেদের মধ্যে কোনো ধরনের সমালোচনা করেছ আজকের এই বিষয় নিয়ে, তাহলে তার জিহ্বা কেটে দেয়া হবে। সবাই তখন ঘাবড়ে যায়। সবাই চলে গেলে লারাকে সপ্তম ম্যাডাম বলে, যাও যাও, তোমার ম্যাডামের কাছে যাও, না হলে কিন্তু আমিই তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। লারা রেগে গিয়ে তাকে বলে, ম্যাডাম আপনি আপনার সীমার মধ্যে থাকুন। এ বলে লারা চলে যেতে গেলে পেছন থেকে সপ্তম ম্যাডাম তাকে লাথি মারে আর সে পড়ে যায়। তারপর সপ্তম ম্যাডাম তাকে বলে, তোমার ম্যাডাম এত কিছু করার পরও তুমি কথা বলার সাহস পাচ্ছ। তখন লারা বলে, আপনার জন্য শুধু একটাই উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে যত বেশি ওড়ে সে তত জোরেই মাটিতে আছড়ে পড়ে, যে যতটা উপরে উঠে সে ঠিক ততটাই নিচে নামে। সিন শিফট হয়। নেক্সট সিনে দেখানো হয় আনা তার রুমে যাচ্ছিল। তখন অ্যাডাম তাকে বলে, তুমি আসলে কি ভেবেছ তুমি আমার গুলিগুলো চুরি করবে আর আমি সেটা একবারে জানতেই পারবো না? এই সব কিছু না বোঝার ভান করে সে বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখন তার পিঠে গুলি ধরে সে বলে, সত্যি কথা বলো তো, না হলে আমি কিন্তু এক্ষুনি তোমায় গুলি করে দেব। বলো, কোনো প্রমাণ ছাড়া তুমি আমাকে কিভাবে বলতে পারো? তুমি এত চালাক হওনি যে প্রমাণ লোপাট করাও শিখে যাবে। এরপর সে তার ম্যানেজারকে ডেকে বলে, পিস্তলটা সেখান থেকে সরিয়ে দাও, আর কেউ যেন না জানে ষষ্ঠ ম্যাডামের কথা। হঠাৎই উই বমি করা শুরু করে। তখন অ্যাডাম তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ বোধ করছো? সে বলে, না তেমন কিছু না, আমার একটু হজমে সমস্যা হয়েছে, তাই এত বমি আসছে। অ্যাডাম তাকে তখন কোলে তুলে নেয় আর বলে, চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, আমাকে ভয় পেও না। সে তখন ভয় পেয়ে বলে, না আমি যাব না ডাক্তারের কাছে। অ্যাডাম বুঝে যায় যে সে প্রেগনেন্ট। সে জিজ্ঞেস করে, উই তুমি কি প্রেগনেন্ট? আর এটা কি সত্যি কথা? মানে আমি কি বাচ্চার বাবা হতে চলেছি? এমন চিন্তা ভাবনা করে অ্যাডাম সত্যিই খুব খুশি হয়ে যায় আর তাকে তখনই ডক্টরের কাছে নিয়ে যেতে চায়। উইও তখন রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় ডক্টর আনাকে পরীক্ষা করে বলে, কংগ্রাচুলেশন, আপনি বাচ্চার বাবা হতে চলেছেন। অ্যাডাম তো তখন অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি তোমার আর আমার সন্তানের অনেক বেশি খেয়াল রাখবো, মিলিয়ে নিও তুমি। কিন্তু আনা অ্যাডামকে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি কিছু খাবার নিয়ে আসতে পারবে আমার জন্য? এখন না খেলে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। অ্যাডাম যখন খাবার আনতে চায় তখন সে ডক্টরকে বলে, আমাকে কিছু মেডিসিন দিন, যা খেলে অ্যাবর্শন হয়ে যাবে, কারণ এই বাচ্চাটা আমি একদমই রাখতে চাই না। এই বাচ্চাটা যদি থাকে তাহলে আমি কখনোই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এটা একটা আনএক্সপেক্টেড বেবি ছিল। ডক্টর অ্যাডামের কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে একজন ভালো স্বামী এবং বাবার মতোই ভালো কথা বলছিল। সাডেন রূপ চেঞ্জে ডক্টরও খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, সত্যি ভেবে বলছেন? সত্যি কি আপনি অ্যাবর্শন করাতে চান? আনা বলে, হ্যাঁ সত্যিই চাই। তারপর ডক্টর তাকে অ্যাবর্শন করিয়ে দেয়। অ্যাডাম যখন বাইরে থেকে খাবার নিয়ে ফিরে আসে আর এই সব কিছু দেখতে পায়, তার হাত থেকে খাবারটা সাডেন পড়ে যায় এবং সে প্রচণ্ড রেগে যায়। সে ভীষণ রেগে আনাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? এটা আমার সন্তান ছিল, তুমি আমার সাথে কোনো রকম কথা না বলে আমাকে না জানিয়ে ওর সাথে এরকমটা করতে পারো না। তখন আনা বলে, বাচ্চাটা অলরেডি মারা গেছে, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্ত্রী না, আমি তোমার ভাইয়ের ষষ্ঠ স্ত্রী। আমি অবৈধ বাচ্চার জন্য আমার লক্ষ্য থেকে কখনোই সরে আসতে পারবো না। অ্যাডাম বলে, তাহলে তুমি সব কিছু করেছো শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য? তুমি এতটা স্বার্থপর? আনা তখন ঠান্ডা মাথায় বলে, তুমি কি মরে যেতে চাও? আমি কিন্তু সেটা চাই না। তুমি চাইলে চাইতে পারো, কিন্তু আমার জীবনের লক্ষ্য ভিন্ন। আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই এখনো সার্ভাইভ করে যাচ্ছি। কোনো অবস্থাতেই আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে চাই না। আমি সবকিছু ছেড়ে আসতে পারি শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য। ইমোশনের কোনো জায়গা আমার জীবনে নেই, না তোমার জন্য, না আমাদের এই বেবির জন্য। অ্যাডাম তখন খুব রেগে যায় আর আফসোস করে বলে, সত্যি আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আজকে থেকে তোমার আর আমার আর কোনো রকম সম্পর্ক নেই। এটা বলে অ্যাডাম খুবই কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে আসে আর আনা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। একটা বারের জন্য অ্যাডামকে ফেরাতে চায় না সে। অ্যাডাম যখন বাসায় ফিরে আসে তখন তার রুমে লারাকে দেখে সে ভয় পেয়ে যায়। জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে বলে, তুমি আর অ্যাডাম যে একসাথে কোথায় গিয়েছিলে তা কিন্তু আমি দেখে ফেলেছি। আমি সব কিছু সবাইকে বলে দেব, আমি সব জেনে গেছি। আর যদি তুমি অ্যাডামের পক্ষে কথা বলো তাহলে আর আমি তোমাকে কিছুই বলবো না। আনা তখন তাকে সাহায্য করতে অস্বীকার করে। যারা রেখে চলে যাচ্ছিল তখন ওই চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেয় আর লারাকে বলে, এত রেগে কেন যাচ্ছ? আস্তে আস্তে ধীরে কথা বলতে পারি তো আমরা। লারা তখন খুশি হয়ে যায়, সে বোঝে সে আসলে তাকে সাপোর্ট করতে পারে। লারা তখন খুশি হয়ে ফিরে আসে। এর আগে সে চায়ে বিষ মিশিয়ে দেয়। সে বিষ মেশানো চা খেয়ে লারা মারা যায় আর সে বলতে থাকে, তুমি ভুল মানুষের কাছে এসেছো। এই মহলে আমার থেকে কেউ বেশি খুশি হবে না।
প্রথম ম্যাডামের মৃত্যুতে। অর্থাৎ প্রথম ম্যাডামের মৃত্যুটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। সিন শিফট হয়। পরের দিন দেখা যায় সাইমন আসে। সাইমন আসার সাথে সাথে সেখানে একটা বিচারের আয়োজন করা হয়। বিচার বসে প্রথম ম্যাডামের জয় বলে, আমাকে ক্ষমা করে দিন। সে আবারও আনার দোষ দিতে থাকে যে এটা আনার ষড়যন্ত্র, কোনো না কোনোভাবে আনাই এর পিছনে দায়ী। তখন সাইমন প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে গিয়ে সে বলে, তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না? আমি বোকা? আমাকে বাচ্চা মনে হয়? এই পরিবারে যে কারোর সন্তান হতে দাও না, তুমি সব সন্তানগুলোকে মেরে ফেলো। সে সম্পর্কে কি আমি অবগত নেই? তুমি তাই ভেবেছ? তোমাকে কিছু বলি না মানে কি এটা যে তোমার কার্যকলাপ সম্পর্কে আমি কোনো খোঁজ খবরও রাখি না? তখন হঠাৎ করে তৃতীয় ম্যাডাম সেখানে আসে। আর তৃতীয় ম্যাডাম অবাক হয়ে বলে, তাহলে এটা তোমার কাজ ছিল? তুমি আমার বাচ্চাকে মেরেছ? সে খুব আনএক্সপেক্টেড ভাবে কথা বলতে শুরু করে। আর তখনই জয় পাশ থেকে হাসতে হাসতে বলে, হ্যাঁ, এটা আমারই কাজ ছিল। আমি এতদিন ধরে সবার বাচ্চাকে এক এক করে মেরে ফেলেছি। সাইমন তখন তার এক্সপ্রেশন দেখে প্রচণ্ড রেগে যায়। রাগে ক্ষোভে সে তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। আর জয় ইনস্ট্যান্ট সেখানেই মারা যায়। সবাই সেখান থেকে চলে যায়। তখন জয়ী আনাকে সরি বলে সব কিছুর জন্য। তারপর জয় মারা গেলে আনা বলে, বাবা মা বোন তোমরা ভালো থেকো, খুব শীঘ্রই আমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হতে যাচ্ছে। সবে তো শুরু, দেখো আস্তে আস্তে কত কিছু করি। তারপরে সিন শিফট হয়। সিন শিফট হলে দেখা যায় টেবিলে বসে সাইমন আর আনা আর আভা ডিনার করছে। আভা তখন হঠাৎ করে কথা বলে ওঠে। সে বলে, আজকে আমার রুমে আসবেন সাইমন, আমি নতুন সুর শিখেছি। কিন্তু সাইমন আনাকে বলে, আমি আজকে রাতে তোমার কাছে আসবো না। আমি বিয়ের পর থেকে তোমার সাথে থাকার একদমই সময় পাইনি। আনাও হেসে তার হাতে হাত রেখে বলে, কোনো সমস্যা নেই। আমি জানি মার্শালদের কত কষ্ট হয়, তাদের কত ব্যস্ততা থাকে। আর মনে মনে বলে, আজকে তোমার শেষ রাত সাইমন। কিন্তু তখনই আভা আবারও বলে ওঠে, তুমি আমার থেকে সাইমনকে দূরে সরানোর জন্য এসব করছো, তাই না আনা? কারণ আমি জানি তুমি তাকে ভালোবাসো না। তোমার সাথে অ্যাডমের সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তোমার সাথে অ্যাডমের সম্পর্কটা পুরোপুরি অবৈধ। আমি নিজ কানে শুনেছি তুমি তাকে ব্লেক বলে ডেকেছ। সাইমন তখন অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে, এটা তো অ্যাডামের আরেকটা নাম, তুমি এটা কি করে জানলে? সাইমন রেগে খাবার ছেড়ে উঠে যায় আর বলতে থাকে, আমি বাড়িতে সচরাচর আসি না, আসলে একদিন শান্তিতে খেতেও পারি না। এই হচ্ছে আমার সাথে। বাহিরে থাকে বলে বাড়ির সবাই যা খুশি তাই করে বেড়াচ্ছে। এরপর সে রেগে নিজের কেবিনে বসে কারোর সাথে কথা বলছিল। তখন সেখানে আনা তার জন্য স্যুপ নিয়ে যায় আর বলে, দেখুন আমি আপনার জন্য কিছু স্যুপ নিয়ে এসেছি। তখন দেখানো হয় সে হাতার মধ্যে করে পিস্তল লুকিয়ে এনেছে। তাকে দেখে সাইমন খুব খুশি হয়ে যায় আর আগের সব রাগ অভিমান ক্ষোভ একদমই ভুলে যায়। সাইমন খুশি হয়ে বলে, হো তুমি এসেছো, ভেতরে আসো। এই বলে সে তাকে এগিয়ে নিয়ে আসে আর এসব দেখে নেয় অ্যাডমের এক অ্যাসিস্ট্যান্ট। এদিকে দেখা যায় অ্যাডম ড্রিঙ্ক করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে বলে, স্যার, ষষ্ঠ ম্যাডাম পিস্তল নিয়ে সাইমনকে মারতে গেছে। অ্যাডম তখন প্রচণ্ড রেগে যায়। সে ক্ষোভে রেগে গিয়ে বলে, তোমাকে বলেছি আমি ওর সম্পর্কে কোনো কথাই শুনতে চাই না। ওর সম্পর্কে আজকের পর থেকে আর কোনো কথা আমার কাছে বলবে না। অ্যাসিস্ট্যান্ট তখন খুব ঘাবড়ে যায়, কিন্তু সে কথা থামায় না। সে আবারও বলে, স্যার, সে আপনার বন্দুকটা নিয়ে গেছে। যদি সে ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনার ঘাড়ে সবশেষে দোষ পড়বে। অ্যাডাম বলে, সে যদি ইচ্ছে করে মরতে চায় তাহলে কেউই তাকে বাঁচাতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি সত্যি তাকে ভালোবাসেন? তারপর অ্যাডাম সেখানে রাগ দেখায় আর সে চলে যায়। ওদিকে সাইমন আনার কাছে আসতে গেলে সে বলে, আজকে নতুন কিছু ট্রাই করা যাক। তারপর সে তার চোখ বেঁধে দেয় আর বন্দুক বের করে সাইমনকে বলে, মরার জন্য প্রস্তুত হও শয়তান। কিন্তু তখনই সেখানে প্রথম ম্যাডামের মেইড লারা এসে পড়ে। সে বলে, মরার জন্য তুই প্রস্তুত থাক। এর মধ্যে তাকে সাইমন গুলি করে মেরে ফেলে। মরে যেতে যেতে সে বলে, প্রথম ম্যাডামকে ফাঁসানো হয়েছে, সে কিছুই করেনি। এই ঘটনার পর সাইমনের মন খারাপ হয়ে যায়। সে লোকজনকে বলে আনাকে মহলে দিয়ে আসতে। আর সে ভাবতে থাকে আনা কি তাকে সত্যি গুলি করতে চেয়েছিল। সে ঠিক ভেবে পায় না। সে খুবই কনফিউজড হয়ে যায়। একই মানুষের মাল্টিপল ক্যারেক্টার দেখতে দেখতে সে যেন অনেকটা টায়ার্ড হয়ে গেছে। সে নিজে খুব কনফিউশনের সাথে ভাবতে থাকে আনা তাহলে আসলে কি চায়। তার সাথে যা করছে পুরোটাই কি অভিনয়? সে কি সত্যি তাকে মেরে ফেলতে পারবে? এরপর দেখা যায় আনা চলে গেলে সে তার লোকজনকে বলে আনার উপর এখন থেকে আলাদাভাবে নজর রাখতে, তার প্রতিটা পদক্ষেপ অবজার্ভ করতে। সিন শিফট হয়। ওদিকে আনায়ের হাতের মধ্যে থেকে কোনো বন্দুক কিঞ্চি পড়ে যায়। সে বন্দুকটা উঠিয়ে হাতে নড়াচড়া করতে করতে ভাবতে থাকে সাইমনকে মারলে নিশ্চয় অন্য কোনো পথ খুঁজে পাওয়া যাবে। তখনই সেখানে অ্যাডমের এক অ্যাসিস্ট্যান্ট আসে আর তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নিতে চায়। আর উইকে বলে, এরকম পদক্ষেপ আর কখনোই নেবেন না। বারবার স্যার আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, এরপর কিছু হলে নিজের প্রোটেকশন নিজেরই নিতে হবে।
এখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে আনা ডক্টরকে বলছিল আমি চাই বাচ্চাটা বেঁচে থাক, কিন্তু এই সম্পর্কে অ্যাডাম যেন কোনো কিছুই না জানতে পারে। পরদিন সকালে আনা তৃতীয় ম্যাডামকে নিয়ে চা খাচ্ছিল। সেখানে তখন সপ্তম ম্যাডাম আসে আর বলে, আনা তোমার পরিকল্পনা তো ভেস্তে গেছে, কালকে আমার কাছে এসেছিলে তুমি। তারপর সে বলে, কালকে অ্যাডামের সাথে এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে তোমার, মুখে বলতে হবে না, আমি জানি তুমি মনে মনে অনেক কষ্ট পাচ্ছ। এমন আরও কথা বলে তাদের দুজনকে খুব ছোট করতে থাকে, অপমান করতে থাকে। তখন আনা হঠাৎ করে আবারও বমি করতে শুরু করে। তখন তৃতীয় ম্যাডাম জিজ্ঞেস করে, আনা তুমি কি প্রেগনেন্ট? আনা বলে, হ্যাঁ, আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে একটু পরে বলবো, একটা সারপ্রাইজ হিসেবে রাখবো আর কি, কিন্তু এখন তো তোমরা জেনেই গেলে। ন্যাচারাল জিনিস আটকাতে পারলাম না, আমিই হব এই মহলের রানী। তোমাদের তো আর বাচ্চা নেই, কারো তোমরা কখনোই আমার চেয়ে বেশি ক্ষমতাধর হতে পারবে না। তৃতীয় ম্যাডামের খুবই কষ্ট হচ্ছিল আনার বাচ্চা হবে শুনে। সে তখন রান্নাঘরে যায় আর কৌশলে সপ্তম ম্যাডামের খাবারে বিষ মিশিয়ে দেয়। সেই খাবার নিয়ে সপ্তম ম্যাডামকে পরিবেশন করা হলে সে ভাবে সিফুড বাচ্চার শরীরের জন্য খুবই ভালো হবে, তাই সে বেশি বেশি করে খেতে থাকে। হঠাৎ করেই সে বুঝতে পারে তার পেটের মধ্যে কেমন যেন ব্যথা শুরু হচ্ছে আর প্রচুর ব্লিডিং হচ্ছে। তখন সে তাড়াহুড়ো করে মেয়েটাকে বলে তার জন্য যেন সে ডক্টর ডেকে নিয়ে আসে। অবশেষে দেখা যায় তার বাচ্চাটি মারা যায়। আর সপ্তম ম্যাডামকে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে তার প্রেগনেন্সির কথা কে কে জানে। সপ্তম ম্যাডাম বলে শুধু আনা আর তৃতীয় ম্যাডামই জানতো এই ব্যাপারে। সে আরও বলে এই কাজ আসলে আনাই করেছে। আনা বলে আমি এমন কিছুই করিনি। তখন সাইমন তার লোকজনকে বলে আনাকে নিয়ে যাও, এই ব্যাপারে ইনভেস্টিগেশন করো। তখন একটি লোক চিঠি নিয়ে আসে আর বলে তৃতীয় ম্যাডাম সুইসাইড করেছে আর এই চিঠিটা রেখে গেছে। সাইমন চিঠিটা পড়ে দেখে সেখানে লেখা আমি আনার বাচ্চাকে নষ্ট করেছি, কারণ আমার বাচ্চা যখন মারা গিয়েছে তখন কেউ আমার খেয়াল রাখেনি, তাই এখন আমি রজার্স ফ্যামিলিতে আর থাকতেও চাই না। এরপর দেখা যায় এই সব কিছু দেখে দাদি তখন রেগে গিয়ে বলে ও কিভাবে এরকম একটা ডিসিশন নিতে পারলো, ওর জন্য আমাদের পরিবার এখন নিঃসন্তান থেকে যাবে। এরপরে সিন শিফট হয়। সিন শিফট হলে দেখানো হয় অ্যাডাম আনার সাথে কথা বলছে। হঠাৎ করেই অ্যাডাম আনাকে বলে তুমি কালকে রাতেই এখান থেকে পালিয়ে যাবে আনা, কিন্তু আনা তাকে বলে আমি কিছুতেই যাব না। তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই? তাহলে কেন তুমি আমাকে ডিরেকশন দিচ্ছ? ওদের সব কথাই দিকে লুকিয়ে লুকিয়ে আনা শুনে ফেলে। সে গিয়ে সাইমনকে সব কিছু বলে দেয়। তারপর দেখা যায় রাত হলে সাইমন বন্দুক হাতে নিয়ে বাইরে বের হয় এবং পালকিতে করে লোকপালকে নিয়ে যাচ্ছে। তাদের মাথায় বন্দুক তাক করে বলে পর্দা তোলো বলছি, তোমরা আনাকে পালিয়ে যেতে সাহায্য করছো। তখন আভা গিয়ে পর্দা উঠালে দেখতে পায় সেখানে তৃতীয় ম্যাডামের একটা ছবি রাখা, আর কেউ নেই সেখানে। তখন লোকটি বলে দাদিমা বলেছে যাতে তার আত্মা এই বাড়িতে না থাকে, তাই আমরা এই ব্যবস্থা করেছি। ছবিটা নিয়ে যাচ্ছি, ছবির মাধ্যমে তার আত্মাকেও এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। সাইমন এই সিচুয়েশনটা হঠাৎ করে যেন হজম করতে পারে না। সে প্রচণ্ড রেগে যায়, রাগে ক্ষোভে সে চিৎকার করে ওঠে আর আভাকে বলে তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? আমার সাথে তুমি মিথ্যে বলতে শুরু করেছো। আনা আর কিছু বলার সুযোগ না দিয়ে সে মেরে ফেলে। আনা তার রুম থেকে গুলির আওয়াজ শুনে চমকে ওঠে। তখনই তার পেছনে অ্যাডাম এসে দাঁড়ায় আর তাকে বলে তুমি কি এখানে আর থাকতে চাও? তুমি চাইলে আমরা আজকে রাতে এখান থেকে চলে যেতে পারি, আমি তোমার সব সিচুয়েশনে তোমার পাশে থাকতে রাজি আছি। আনা তখন অ্যাডামকে বাচ্চার ব্যাপারে কিছু বলতে চেয়েও হঠাৎ করে আটকে যায়। পরদিন অ্যাডাম আর এলিজের বিয়ের সব ব্যবস্থা করা হয়। তখন সাইমন আনাকে বলে তুমি কি ভেবেছ তুমি যে আমাকে মারতে চাও? সে ব্যাপারে আমি কিছুই জানি না। আজকে বিয়ে, তাই আমি কোনো ঝামেলা করতে চাই না। বিয়েটা শেষ হোক, তারপর তোমাকে আমি দেখে নিচ্ছি। তখনই হঠাৎ করে অ্যাডামের অ্যাসিস্ট্যান্ট বলে শুট সাথে সাথে সেখানে সব গার্ডদের মেরে ফেলা হয়। অ্যাডাম বন্দুক তাক করে থাকে সাইমনের দিকে, আর সাইমন তখন আনায়ের মাথায় বন্দুক রেখে বলে তুমি কি দেখছো? তুমি আমার সাথে পারবে? তুমি আমাকে মারতে চাইছো এই মেয়েটার জন্য? আনা তখন অ্যাডামকে বলে তুমি আমার কথা ভেবো না, তুমি ওকে মেরে ফেলো। ওর জন্য আমার পুরো পরিবার একটা সময় ধ্বংস হয়ে গেছে, কত হাসি খুশি পরিবার ছিল আমার। তখন সেখানে হঠাৎ করেই এলিজ আসে আর সে অ্যাডামের দিকে বন্দুক তাক করে বলে তুমি আমার সাথে প্রতারণা করেছো, এবার তোমাকে মরতেই হবে। তারপর সবাই সবার দিকে বন্দুক ছুঁড়ে মারে এলোপাথারি। কি মনে হচ্ছে কি হতে পারে? আনাকে মারা গেল? অ্যাডাম আর আনার সম্পর্ক কি অসম্পূর্ণই থাকবে? না না, আর অপেক্ষা করতে হবে না, জেনে নিন এই গল্পের শেষটাও। তারপর শেষে দেখানো হয় এই বাড়ি ছেড়ে অ্যাডাম আর আনা সবকিছু নিয়ে চলে যাচ্ছে, মানে ওই দিন তাদের কিছুই হয়নি। হয়তো এখান থেকেই তাদের সুন্দর জীবনটা শুরু হবে। তারা চলে যায় একটা সুন্দর ভবিষ্যতের আশায়, যেখানে থাকবে না কোনো মৃত্যু, থাকবে না বন্দিত্ব, থাকবে না যন্ত্রণা, থাকবে না কোনো পিছুটান। আর এই সুন্দর এন্ডিং এর মাধ্যমেই আজকের এই অসাধারণ ড্রামাটা শেষ হয়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।